রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে অন্যদিন যেমন ভিডিওটা একদমই সকাল থেকে শুরু করি, আজকে কিন্তু সেমন হয়নি। আজকে একটু দেরি করেই শুরু করেছি। এখন মোটামুটি ওই 8টা মতো বাজে। আসলে সকালবেলা না আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তো উঠেছি তখন 7টা বাজে। তো 7টার সময় ঘুম থেকে উঠে মোটামুটি ধরো ফ্রেশ হয়ে নিচে গিয়ে রান্না করে কৌশিককে ও অফিসের জন্য প্রায় 8টা বাজতে 10 নাগাদ ও বেরোবে। তারপরে যেদিনকে একটু লেট হয়ে যায় সেদিনকে আর কিছু করার থাকে না। তবে বলতে পারো ওই ডেডলাইন ওই 8টা বাজতে 10। তো এইটুকু টাইমের মধ্যে ভাত, রুটি, তরকারি, তারপর দেখো রান্নাঘরে তো রান্না করা মানেই যে শুধু করার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম তা তো না, এক্সট্রা হাতে এদিক ওদিক অনেক কাজ থাকে। তো সেই সমস্ত কাজ করে তারপরে আজকের ভিডিওটা শুরু করেছি। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি। ফোন কোথায় আর আমি কোথায়, দুজনের সাথে কোনো সম্পর্ক নেই, এই রকম অবস্থা। তো ভাবলাম আজকে আর সকালবেলা থেকে ভিডিওটা শুরু করব না, এমনিতেও অনেক কাজ আছে। চলো সারাদিনে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কৌশিক অফিস চলে যাওয়ার পরে এই কাজগুলোই আমার মেনলি থাকে। তো মার কাছ থেকে ফিরে আসার পর আগের দিন তো দেখলে অল্পই আর কি ঘরদোর পরিষ্কার করেছিলাম, পুরোপুরি করা হয়নি। তো আগের দিন যেটুকু আর কি একদম হাতের কাছের জায়গা সেগুলো করেছিলাম। তো আজকে একটু জিনিসপত্র সরিয়ে টরিয়ে পরিষ্কার করার আছে, তো সেইগুলোই করব। তবে তার আগেই দেখো এখানে অনেক জামা কাপড় আছে, এগুলো সমস্ত রবিবার থেকে রবিবারে সেই কাচা হয়েছিল, অর্ধেকের বেশি রবিবারে গোছানো হয়েছিল। স্পেশালি কৌশিকের অফিসের কিছু জামা প্যান্ট গোছানো হয়েছিল, আরও বাকি আছে। তো সেইগুলোই টুকটুক করে এখন সব গোছাতে হবে। রবিবারে গুছিয়েছিলাম, সোমবারে আর কিছু করতে ইচ্ছা করছিল না, সমস্ত কিছু এইভাবে পড়েছিল। তো আজকে তো মঙ্গলবার হয়ে গেছে, আর কত ফেলে রাখবো বলো, দুদিন ধরে এইরকম ঘরের মধ্যে জমা থাকলে তো ভালো লাগে না। তো আজকে এই সমস্ত কিছু গুছিয়ে ফেলবো। এমনি সেরকম কোনো কষ্টের কাজ নেই যে গোছাতে অনেক কষ্ট হবে, শুধু এই যে দুখানা শার্ট আছে, শার্ট দুটোর অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে, দেখো পুরো কুঁচকে কি অবস্থা। আর এগুলো তো সুতির, একটুখানি যদি আয়রন না করে দেই না পরতে অসুবিধা হবে। তো ওই শার্ট দুটোকেই আর কি আয়রন করতে হবে। তো এই এখনকার মতো কাজ। তো এইগুলোকেই সব এক এক করে সারতে হবে। তো এইদিকে আগে জানলা টানলা তো দেখলে সমস্ত কিছুই খোলা হয়ে গেছে। আর এখন কাজ বলতে এই যে বিছানাটা ক্লিন করা হয়ে গেলে টুকটাক ঝাড়াঝাড়ি যে কাজগুলো আছে, টুকটাক না একটু বেশি আছে, অনেক কিছুই আজকে পরিষ্কার করতে হবে। তো সেইগুলো এক এক করে সমস্ত করব। আর গরমের মধ্যে ডাস্টিং করতে তো ভীষণ কষ্ট হয়, যতই ঘাম মুছি না কেন ঘাম আর সরতে চায় না। আর অনেকেই জিজ্ঞেস করে এই যে আমি চুল ছেড়ে কাজ করি আমার কষ্ট হয় না? সত্যি কথা বলতে হয়, কিন্তু একটাই কারণ কি বলো তো, যখন রান্নাঘরে রান্না টান্না করি তখন তো চুলটা গোটানো থাকে, না হলে খাবারে চুল টুল পড়ে যাবে। তো তখন না মাথার পেছনটা বলো মাথার সামনে পুরো মাথা আমার ঘেমে থাকে। তো সবসময় যদি ওইভাবে চুল বেঁধে রাখি না, মাথা ঘেমে থাকলে আমার এক্সট্রা করে বলতে পারো আরও হেয়ার ফল হয়। তো সেইটার থেকে বাঁচার জন্যেই যখন রান্নাঘরে থাকি তখন তো কিছু করার থাকে না, জানলা বন্ধ থাকে, চিমনি চালানো থাকে, তখন চুল ছেড়ে কাজ করা অসম্ভব, সেই দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হবে। তো যার জন্য ঘরে যখন এই হালকা টালকা কাজগুলো করি তখন চুল ছাড়া থাকলে অতটা কষ্ট হয় না। সত্যি কথা বলতে এইভাবে কাজ করতে করতে আমার অভ্যেস হয়ে গেছে, কিছু আর তেমন মনে হয় না। তো এইখানে এখন এই যে আমার গাছগুলোকে ভালো করে জল দিয়ে দিচ্ছি। দুদিন ওদের যা অবস্থা হয়েছিল, ওই যে কদিন মার ওখানে ছিলাম যা অবস্থা হয়েছিল, তারপর দুদিন লাগলো ওদেরকে আগের অবস্থায় আনতে। আসলে ঠিকঠাক করে তো আর জল টল দেওয়া হতো না, কৌশিক যেটুকু পারতো দিত। যতই হোক গাছের প্রতি ভালোবাসা থাকলে দেখবে তার যত্নই কিন্তু একদম অন্যরকম হয়। তো সেইগুলো তো আর হয়নি। তো আর এই দেখো এইদিকে দেখেছো কত ধুলো পড়েছে। ও তো জাস্ট ওপরে ওপরে জল দিয়ে চলে গেছিলো, কিন্তু এই যে গাছপালা সরিয়ে সরিয়ে ধুলো পরিষ্কার করা সেগুলো তো আর হয়নি, যার জন্য দেখেছো কত ধুলো বেরোচ্ছে। তো সেগুলোকেই সমস্ত পরিষ্কার করছি। এগুলো না দিনের বেলা অতটা বোঝা যায় না, কিন্তু সন্ধ্যেবেলার দিকে যখন লাইট জ্বালা হয় তখন যেন বেশিভাবে আর কি দেখা যায়।
তো এইখানে মোটামুটি 3টে গাছই রেখেছি। এইখানে হচ্ছে এই সামনের যে বড়টা দেখতে পাচ্ছ এটা লাকি ব্যাম্বো, তারপরেরটা হচ্ছে স্নেক প্ল্যান্ট, আর তারপরেরটা হচ্ছে জিজি প্ল্যান্ট। তো একজন বোন জিজ্ঞেস করেছিল, তো সেই জন্যই নামগুলো বলে দিলাম। আর যে গাছগুলো দেখলে না হচ্ছে বক্স জানলায় রাখা, তো সেখানে গাছ বলতে মানি প্ল্যান্টের গাছ রয়েছে, আর সেখানে রয়েছে হচ্ছে ওখানে 2খানা মানি প্ল্যান্টের গাছ রয়েছে, আর একটা ফিলোডেন্ড্রন রয়েছে, আর জেড প্ল্যান্টের গাছ আছে। আসলে নামগুলো মাঝে মধ্যে আমিই ভুলে যাই। তো এই সমস্ত গাছগুলোই ওখানে রাখা থাকে। কি বলো তো, যতই এগুলো ঘরের গাছ হোক না কেন, এই যে কয়েকদিন ধরে আমাদের এখানে তো ভালো বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি চলে আসছে, না হলে মেঘলা থাকছে। তো এই ওয়েদারটা না এই ইনডোর প্ল্যান্টের জন্য আমার মনে হয় খুব ভালো। অল্প স্বল্প ওরা বৃষ্টির জলও পেয়ে যায়, আবার সেরকম একটা কড়া রোদও থাকে না। তো নর্মালি বলে ইনডোর প্ল্যান্টে বেশি জল দিতে লাগে না, কিন্তু এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আমাদের এখানে যা ওয়েদার না, সেই ওয়েদারে দাঁড়িয়ে থেকে কিন্তু এতে যদি একটু বৃষ্টির জল দেওয়া যায়, গাছগুলো মনে হয় যেন ওরাই হাসছে। তো যখনই পারি ওদেরকে কিন্তু বৃষ্টির জল দেই। তো সব জায়গার তো আর ওয়েদার সমান না, তো আমাদের এখানের ওয়েদারের সাথে বৃষ্টির জলটা ভীষণ ভালোভাবে খাপ খায়। আর অনেকেই বলো না যে ইনডোর প্ল্যান্টগুলো কী করে এত সুন্দর করছে, তোমাদেরগুলো হচ্ছে না। দেখো, সবটাই হচ্ছে ওয়েদারের ওপর মানে নির্ভর করে। তো আমি যে ওয়েদারে থাকি, তুমি হয়তো সেই ওয়েদারে থাকো না, তোমাদের ওখানে হয়তো বেশি গরম থাকতে পারে বা বেশি ড্রাই ওয়েদারও হতে পারে। তো সেদিক থেকে বলবো ইনডোর প্ল্যান্ট লাগানো শুরু করো। আমারও অনেক গাছ প্রথম মারা গেছে, বাঁচাতে পারতাম না, কিন্তু এখন করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, বুঝে গেছি যে কোন গাছের কী দরকার, ওর কীরকম আবহাওয়া দরকার, যার জন্য এখন আর সেরকম মরে না। তবে তাও কিছু কিছু মারা যায়, মানে যেগুলোকে আর শেষ রক্ষা করতে পারি না। তো ঘরটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে, এখন এই সাইডটা করছি। এই দিকটা তো বহুত দিন বাদে করলাম, প্রায় ধরো 2 সপ্তাহ মতো পর। এদিকে অতটা নোংরা হয় না, তো সেই জন্য করা হয় না। আর জানো তো, এই যে এখানে যে ঝিনুকগুলো দেখছো না, এগুলো কিন্তু কিনে আনা না। যখন আমরা দ্বারকায় ঘুরতে গেছিলাম, ওখানে একটা আর কি বিচ আছে, তো সেইখান থেকে আমি এগুলো কুড়িয়ে এনেছিলাম বহুত দিন পর। এরকম না বিচের ধারে আর কি এরকম কোড়াতে পেয়েছিলাম, আরও কোড়াতাম, কিন্তু হাতে সময় অল্প ছিল। আর যেহেতু আমরা আলাদা করে গাড়ি ভাড়া করে যেতে হয়েছিল, তো সেই জন্য সেখানে আর বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, তাই যে কটা হাতের কাছে পেয়েছি সেই কটাই। তো তাই বলে মনে করো না এই কটাই, এর মানে এখানে যে কটা দেখলে এর আরও অনেক, মানে এর ডবল আরও আছে, তো সেগুলো তুলে রেখে দিয়েছি, সবগুলো একবারে বার করিনি। তো চলো এবার কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল শর্মিলা মুখার্জি দিদিভাই, পৌলমী ব্যানার্জি দিদিভাই, আর চৌধুরী ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, সত্যি নারীর সংসার মানেই মায়া শান্তি। হ্যাঁ গো, একদম ঠিক কথা বলেছো। আমরা যতই ঘরের মধ্যে সারাদিন কাজ করি না কেন, দেখবে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যখন দেখি চারিদিকে একদম নিট অ্যান্ড ক্লিন টিপটপ রয়েছে না, তখন যে কী শান্তি, তখন যেন দেখবে একটুখানি মানে নিজের মতো করে রিল্যাক্স করতে বসতেও শান্তি লাগে। তখন মনে হয় না যে থাক আর কোনো কাজ নেই, এখন সময়টা একটু নিজের মতো করে কাটানো যাবে। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, আর বৈশালীনাথ দিদিভাই লিখেছে চাল কুমড়ো রেসিপিটা দারুণ হয়েছে, শিখলাম। হ্যাঁ গো দিদিভাই, ভীষণ ভালো হয়েছিল, একবার ট্রাই করে দেখো। তবে অবশ্যই সর্ষে বাটাটা খেতে যারা পছন্দ করে তাদেরই ভালো লাগবে, কারণ অনেকে আছে সর্ষে বাটাটা খেতে পছন্দ করে না, তো তাদের খুব একটা বেশি হেল্পফুল হবে না। একমাত্র সর্ষে বাটা বা সর্ষে দিয়ে যে কোনো রেসিপি যারা পছন্দ করে তাদের খুব ভালো লাগবে খেতে, ভীষণ ভালো লাগে খেতে। মানে ওইটা যদি গরম ভাতে মাখো না, তোমার অর্ধেকের বেশি ভাত, কথা দিচ্ছি, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে। আর কমেন্ট করেছো শুভ্রা দাস দিদিভাই, আর কমেন্ট করেছো বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, আর শামিনাস কিচেন হোম থেকে দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর ভিডিও দিদিভাই, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর লোপামুদ্রাদি লিখেছো দারুণ লাগলো আজকের ভিডিওটা, কি সুন্দর তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আর আমাদের দুর্গাপুরে একটিও বৃষ্টি নেই, কি যে গরম কি বলবো। হ্যাঁ গো, আমাদের এখানে এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে, আজকের ভিডিওতেও দেখতে পাবে, পরের দিনের ভিডিওতে আরও বেশি দেখতে পাবে। এত বৃষ্টি হয়েছে আর এত মেঘ ডেকেছে না, মানে ঘরের মধ্যে একা একা আমার থাকতেই ভয় লাগছে, মনে হচ্ছিলো যেন মেঘগুলো ডাকছে আর আমার গায়ের মধ্যে সিঁড়িয়ে উঠছে, এত মেঘ ডেকেছে। আর কমেন্ট করেছো সুপ্রিয়া দাস আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো যে তোমার ভিডিও ফার্স্ট দেখলাম, দারুণ লাগলো, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছো চুমকি, তো চুমকি লিখেছো তোমার রান্নাটা আমার খুব ভালো লাগলো, ভালো আছি, তুমি কেমন আছো দিদিভাই? আমিও খুব ভালো আছি, এইভাবেই পাশে থেকো। আর কমেন্ট করেছো তিথি রাহুল ব্লগ থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো সীমা আইডি থেকে দিদিভাই, আর
পহেলি দাস আইডি থেকে দিদিভাই লিখেছো, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর তুমি আর একটা কী কমেন্ট করেছো, আমি না বিশ্বাস করো বুঝে উঠতে পারিনি, কি ক্যালকুলেটর ঘোড়া, সেটা আমি সত্যি কথা বলতে বুঝে উঠতে পারিনি। তো তুমি যদি আজকের ভিডিওটা দিয়ে মানে দেখে থাকো তাহলে ওই কমেন্টটা না একটুখানি পরিষ্কার করে লিখে দিও, আমি তার কিছুই বুঝতে পারিনি। আর কমেন্ট করেছিল শাশ্বতী ধারা আইডি থেকে দিদিভাই, তো তুমি লিখেছো পরের ভিডিওতে গাছগুলো দেখতে চাই। ওই যে আজকে কটা দেখালাম, আরও কিছু গাছ আছে সেগুলো সব ছাদে রাখা আছে, তো একটু বৃষ্টিটা কমুক তখন আবার নিচে নিয়ে আসবো। আর বললাম না আমি ঘরের প্রত্যেকটা গাছেই কিন্তু বৃষ্টির জল দিই, তাতে দেখি গাছগুলো যেন ভীষণ সুন্দর একদম পুরো সতেজ হয়ে রয়েছে, দেখেই মনে হবে গাছগুলো যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে। তো অনেক গাছ ছাদে রাখা আছে, যখন সমস্ত কিছু নিয়ে আসবো ওপর থেকে তখন তোমাদেরকে দেখাবো। আর কমেন্ট করেছো হচ্ছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, তো তুমি লিখেছো না যে ওই আমার বাগান বিলাস গাছটা অতিরিক্ত গরমের জন্য ওরম হয়েছে, তো সে তো মানলাম দিদি, কিন্তু কি ওটা মানে ওটাকে আগের মতো কি করে করব সেটা যদি একটু বলতে, কারণ তোমার বাড়িতেও দেখেছি অনেক গাছ আছে, তো সেটা যদি একটু বলতে খুব উপকার হতো। কারণ সত্যি বলতে গাছটা আমি 200 টাকা দিয়ে কিনেছিলাম, মানে এরকম তরতাজা গাছ মরে যাচ্ছে তো কোনো কারণ ছাড়াই, আর আমি ঠিকও করতে পারছি না, যার জন্য বিশ্বাস করো বড্ড গায়ে লাগছে। তো যদি কোনো উপায় কেউ জেনে থাকো প্লিজ আমাকে বলো, তাহলে গাছটাকে সেইভাবে যত্ন করব। আর কমেন্ট করেছো রাখি মল্লিক দিদিভাই, তো দিদিভাই লিখেছো যে কাগজ ফুলের গাছটার নাম বোগেনভেলিয়া। হ্যাঁ গো, সেটা আমি জানি, তবে কি বলো তো, কাগজ ফুলের যতগুলোই কালার দেখো না কেন প্রত্যেকটা কালারের কিন্তু আলাদা আলাদা নাম আছে, সেই নামটা আমার জানা নেই। মাঝে মধ্যে দেখতে পাই কিন্তু নামগুলো এত কঠিন কঠিন সেগুলো আর কিচ্ছু মনে থাকে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু হয়ে গেছে কাজ, এখন এসে সমস্ত কাজ ছেড়ে ঘরটাকেও একবারে মুছে নিয়েছি, দিয়ে এই যে নিচে চলে এসেছি। সকালে আজকে একটু পটল ভাজা আর ভাতই করেছিলাম, সেটা খেয়েই কৌশিক গেছে, আমার জন্যও সেটা রাখা। তো বাপি তো এখন আর ভাত খাবে না, তো বাপির জন্য একটুখানি পাস্তা বানিয়ে দিচ্ছি। আর পাস্তা মানেই তো সবসময় আমি এই যে ডিজানোর যে ফুসিলি পাস্তাটা আছে এটাই ইউজ করি, কারণ এটা হচ্ছে সম্পূর্ণরূপে আটা সুজি দিয়ে তৈরি, তো তাই জন্যে বাপিও খেতে পছন্দই করে। কারণ দেখবে অনেকেই আছে ময়দার পাস্তা পছন্দ করে না, বাট এটা আটা দিয়ে করা বলে কিন্তু অনেকক্ষণ পেটও ভরা থাকে। দেখেছো সেদ্ধ করার পর ঠিক কতটা ফুলে গেছে, যার জন্যে পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে। আর এদিকে আজকে সবজির মধ্যে দিয়েছিলাম একটু গাজর, একটু মটরশুঁটি, আর তার সাথে একটু পেঁয়াজ দিয়েছিলাম, যেহেতু বাকি খাবে তো সেই জন্য তো আর আলু দেওয়া যাবে না, তো এইটা দিয়ে আর একটুখানি ডিম দিয়ে দেবো। তো এই দিয়েই আজকে পাস্তাটা বানিয়েছি। আসলে এই পাস্তাটা না এত সুন্দর খেতে, যেভাবেই বানাও না কেন খেতে খুব ভালো লাগে। এমনকি আমি যখন এই পাস্তাটা বানাই আমি কিন্তু সমস্ত শাকসবজিগুলো ছেড়ে দিয়ে আগে শুধু পাস্তাগুলো খাই, মানে মশলা মাখানো পাস্তাটাও খেতে যেন ভীষণ ভালো লাগে। তো তোমরা যদি এই পাস্তাটা একবার ট্রাই করতে চাও, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে গিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। আর সত্যি কথা বলতে আটার পাস্তা যারা একবার খেয়েছে তাদের দেখবে ঝট করে আর ময়দার পাস্তাতে টেস্ট লাগবে না, কারণ আটার পাস্তা খেতেই সম্পূর্ণরূপে অন্য রকম হয়। তো এইখানে দেখতে পাচ্ছ একদমই কম মশলায় রান্না করছি, কারণ নিজেদের জন্য রান্না করলে আরও সেখানে চিলি সস সয়া সস এগুলো পড়তো, কিন্তু যেহেতু বাপি খাবে একদমই কমের মধ্যে রেখেছি, যাতে মানে মশলাপাতিগুলো কম থাকে আবার খেতেও একটু টেস্ট থাকে। আর সত্যি কথা বলতে আমি একটুখানি মুখে দিয়েছিলাম, খেতে ভীষণ ভালো লাগছিল। তবে আজকে আমার পাস্তা খাওয়ার দিকে অতটা আগ্রহ নেই, কারণ আমার এটা মেনলি করা হচ্ছে বাপির জন্য, কারণ আমার জন্য অলরেডি টিফিন বানানো হয়ে গেছে। সেটা হচ্ছে সকালে এই যে কৌশিককে এইটাই দিয়েছিলাম, এখানে রয়েছে হচ্ছে ভাত, পটল ভাজা, তার সাথে একটুখানি ডালের বড়া ভাজা ছিল। আর এই যে উপরে দেখছো না ভাতের উপরে একটা তেল রাখা রয়েছে, এটা হচ্ছে পটল ভাজার তেল। এই পটল ভাজার তেল দিয়ে গরম ভাত খেতে যে কি ভালো লাগে না, যারা কোনো দিন ট্রাই করোনি একবার ট্রাই করে দেখো, মানে এত সুন্দর লাগবে না। ওই সাথে যে দুটো বড়া নিয়েছি না, বড়া দুটোও লাগবে না, শুধু পটল ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে লাগে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার এই যে রান্নার কাজে লেগেছি। তো প্রথমে আজকে করব হচ্ছে বাঁধাকপি। তো আজকে মাছের মাথা টাথা কিছুই ছিল না, তো এই যে সেই দেখেছিলেন না শীতকালে অনেক মটরশুঁটি ফ্রোজেন করেছিলাম, তো সেখান থেকে বেশ খানিকটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। জানো তো ফ্রোজেন করার পর এত সুবিধা হয়েছে না, যখনই কিছুতে এরম দেওয়ার দরকার পড়ে তখন মটরশুঁটিটাগুলো দিয়ে দেই, আর দেখবে অসময়ের জিনিস কিন্তু সবসময় খেতে ভালো লাগে। তো এখানেও ব্যাপারটা সেই রকমই হয়েছে। এখন তো মটরশুঁটির সিজন না, তো এখন মুখে যদি একটা দুটোও পড়ে না তাহলেও দেখেছি খেতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু আজকে মানে আমাদের আমিষ দিন, কিন্তু এদিকে মাছের মাথা বা অন্য কোনো কিছুই নেই,
নেই, তো সেই জন্যে বাঁধাকপিটা ওই যে মটরশুঁটি দেখলে মটরশুঁটি, টমেটো আর একটুখানি পেঁয়াজ হচ্ছে দিয়ে দেবো, এতেই টেস্ট চলে আসবে, মানে খুব একটা খারাপ লাগবে না খেতে। মানে তবে মাছের মাথা টাথাটা দিয়ে করলে যে টেস্টটা আসে সেটা তো আর কখনোই আসবে না। তো আজকে এইভাবেই একদম সিম্পলের মধ্যে করব। আর সত্যি কথা বলতে অসময়ের বাঁধাকপিও কিন্তু দেখবে ভালো লাগে। আসলে অনেক দিন বাঁধাকপিটা করা হয়নি, কৌশিক এই সপ্তাহে ওকে আনতেই বলেছিলাম যে ইচ্ছা করে যে একটুখানি বাঁধাকপি নিয়ে আস, ওই এক ভেন্ডি পটল কুমড়ো আর খেতে ভালো লাগছে না, মাঝে মধ্যে একটু মুখের স্বাদও পাল্টাতে ইচ্ছা করে। আর এখন মোটামুটি বাজারে সবসময় কম বেশি কিন্তু হয়তো দাম মাঝে মধ্যে একটু বেশি থাকে, কিন্তু দেখবে সব রকমের সবজি বলো শাক বলো মোটামুটি পাওয়া যায়। আর আমাদের এখানে না এখন বাঁধাকপির দামটা একটু কমই আছে আমার মনে হয়। কৌশিক বললো 30 টাকা কেজি নিয়েছে, তো আমার খুব একটা বেশি লাগেনি যে অনেক দাম হয়ে যাচ্ছে। তো দেখলাম সাধ্যের মধ্যে আছে, তাহলে করাই যেতে পারে বাঁধাকপি। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছো দ্য বং শ্রুতি আইডি থেকে দিদিভাই, আর গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাইও কমেন্ট করেছো। তো তোমরা এখন সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই হসপিটাল জিনিসটা আমার খুব ভয় লাগে। আমার হসপিটাল মানেই সবার আগে মনে হয় আগেই ইঞ্জেকশান দেবে, আর ইঞ্জেকশান আমি ভীষণ ভয় পাই। তাই কেউ যখন আমাকে কিছু হসপিটাল রিলেটেড কমেন্ট করো না, আমার আগেই না বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে, কারণ ওইগুলো আমি ভীষণ ভয় পাই। আর এই দেখো ওদিকে হচ্ছে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন করব হচ্ছে এখন করব না, আগে বাঁধাকপিটা হোক, তারপরে এই যে আজকে মাছের ঝোল করব। তবে আজকে অন্যদিন যেমন দেখো মাছের মানে দই দিয়ে করি কিংবা ধরো মাছের কালিয়া টাইপসের করি, আজকে কিন্তু রেসিপিটা একদমই অন্য রকম। কারণ আজকে করব হচ্ছে এই যে কচু দেখতে পাচ্ছ, কচু আর আলু দিয়ে মাছের ঝোল। এমনিতেই কচু ভাতে বলো, তারপরে কচু এইরকম ঝোলে বা নিরামিষ দিনে কচুর তরকারি সমস্ত কিছু আমার খেতে খুব ভালো লাগে। আসলে সত্যি বলতে কচুটাই আমার খুব ভালো লাগে, আর তারপরে যদি একদম পুরো মোমের মতো গলে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, মানে আমার ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আগের দিন কৌশিক তো বলে না যে বাজারে কী কী নতুন সবজি উঠেছে, তো আমি আগের দিন দেখলে না রবিবারের সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, তো তখন বাজারে গিয়ে দেখি কচু উঠেছে, তো আর আমাকে কি আটকায়, কচু নিয়ে এসেছিলাম। এইবার কচুটা কবে নিরামিষ দিন আসবে তারপর আমি করব, অত আমি অপেক্ষা করতে পারছি না, তো সেই জন্য আজকে মাছের ঝোলেই দিয়ে দেবো। তো ওখানে মাছের নুন হলুদ মাখানো কমপ্লিট, আর এই হচ্ছে মশলা, ওদিকে তো কচু তারপরে আলু পেঁয়াজ সমস্ত কিছুই কাটা কমপ্লিট। আর এইটুকু সময়ের মধ্যে কিন্তু বাঁধাকপিটাও অনেকটা নরম হয়ে গেছে, আর যেহেতু না মটরশুঁটিগুলো যখন আমি ফ্রোজেন করেছিলাম তখন মোটামুটি অনেকটাই সিদ্ধ করাই থাকে, তো সেই জন্যই না মটরশুঁটিটা একদম শেষে দিয়েছিলাম, যাতে মটরশুঁটির কালারটাও ঠিকঠাক থাকে আর কি বাঁধাকপির মধ্যে বেশ ভালোভাবে দেখাও যায়, আর খুব একটা বেশি গলেও না যায়, কারণ খুব যদি গলে যায় না দেখবে মটরশুঁটির যে দানাগুলো থাকে সেগুলো না ভাগ ভাগ হয়ে যায়, তখন আবার খেতে অসুবিধা হবে। তো সেই জন্য একদম শেষে বাঁধাকপির মধ্যে মটরশুঁটিটা দিয়েছি, আর ওপর থেকে একটু মিষ্টি আর গরম মশলা দিয়েছিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো, অনেক দিন পর এইভাবে করেছিলাম। তো তারপরে ওদিকে ডাল করেছি, আর এখন এই যে মাছ বলতে গেলে ধরো এই কচু আলু দিয়ে করা, তো বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কৌশিক তো এরকম মাছ মানেই ওকে হয় কালিয়া করে দিতে হবে, না হলে দই দিয়ে করে দিতে হবে। তো আজকে দেখলাম কিছু সেরকম বলেনি, শুধু বললো কচু দিয়ে করেছো, মানে যদি এটা আরেকটুখানি রসিয়ে কষিয়ে হতো তাহলে ওর কাছে আরেকটুখানি ভালো হতো। আসলে কি বলো তো, দুপুরবেলা তো ওই তো টিফিন বক্সের মধ্যে ওইভাবে খায়, তো রাত্রিবেলা ওর যদি তরকারিগুলো মন মতো না হয় না তখন কেমন একটা করে, আর তখন না নিজেরও খারাপ লাগে যে আমি তো নাই তাও বাড়িতে বসে থালায় ভালো করে খেতে পাচ্ছি, ওই টিফিন বক্সের মধ্যে ওইটুকুভাবে খাই, ইচ্ছা যদি করে কিছু একটুখানি খাবে সেটাও উপায় থাকে না, ওইটুকুর মধ্যেই খাওয়া সারতে হয়। তো মাঝে মধ্যে আবার ওর পছন্দেও করি, মাঝে মধ্যে নিজের পছন্দেও করি, তো এইভাবেই চলছে। তো এইখানে একটুখানি দেখে নিলাম যে কচুগুলো গলছে কিনা। জানো তো যখন কচুটা রান্না করছিলাম না সত্যি কথা বলতে ভয় ভয় লাগছিল, কারণ যদি মুখ লাগে, আর এমনিতেই তো এখানে এখন আমাদের এখানে মোটামুটি টুকটাক বৃষ্টি হতেই আছে, যখন হচ্ছে তখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে নিচু যে রাস্তাগুলো থাকছে না সেগুলোতে পুরো জল জমে যাচ্ছে, এরকম বৃষ্টি হচ্ছে। তো দেখলাম খাওয়ার সময় না একটুও মুখ লাগেনি, আর সত্যি কথা বলতে এইবার গরম পড়ার পর প্রথম এরকম কচু দিয়ে ঝোল করলাম, তো খেতে না খুব ভালো লাগছিলো, সত্যি কথা বলতে অমৃতর মতো লাগছিল। আর কচুগুলোকে না খুব একটা বেশি আর কি আরও ফোটানো যেত, তবে আর ফোটায়নি, তাহলে দেখেছি কচু না পুরো ফেটে যায়, তখন তরকারির সাথে পুরো মিশে যায়, তখন আবার কাউকে দিতে গেলে সমস্যা হয়। তো এদিকে আমার মাছের ঝোলও রেডি, আর আজকে সিম্পল মেনুতে রয়েছে হচ্ছে ডাল, তার সাথে রয়েছে হচ্ছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে, আর এদিকে হচ্ছে কচু আলু দিয়ে মাছের ঝোল।
এই হচ্ছে আজকের রান্নাবান্না। সকাল থেকে যেন একটা যুদ্ধ চলছিল দেরি করে উঠে, তো সমস্ত কিছু সারতে সারতে আজকে প্রায় 12টা বেজে গেছিলো। কারণ ওপরে তো অনেকটা ডাস্টিংয়ের কাজ করেছি, যদি ডাস্টিংয়ের কাজগুলো না করতে যেতাম তাহলে আবার 11টার মধ্যে সব কিছু হয়ে যেত। আর গরমও তো পড়েছে, 12টার পর হয়ে গেলে না তখন রান্না করতে যেন বড্ড কষ্ট লাগে। তো যাই হোক 12টার মধ্যে সমস্ত কিছু সেরে নিয়েছি। তবে এখন আর স্নান করিনি, একটানে কাজ করছিলাম তো খানিকক্ষণ একটুখানি বসেছিলাম, তারপরেই গিয়ে স্নান করেছিলাম। আর এইদিকে দেখো রান্নাঘরটা সমস্ত একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি। আর দেখলে না যে লিকুইডটা স্প্রে করলাম ওটা কিন্তু আমার হোমমেড, ওটাতে এত সুন্দর পুরো ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যায় না, একটুও যেন তো প্রেশার দিতে লাগে না। তো তারপর এখন ওই 1টা মতো বাজে, দেখছি এখানটা না বেশ মানে কী বলো তো পূর্ব দিকের আকাশে না হালকা হালকা মেঘ রয়েছে। তো তারপর পশ্চিম দিকে গিয়ে দেখি একদম ভালো পুরো কালো মেঘ করে আসছে। তো দেখলাম এই মেঘে বৃষ্টি হবেই, কোনো সম্ভাবনা নেই যে মেঘ উড়ে যাবে। তো স্নান টান সেরে না তাড়াতাড়ি করে আগে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ একবার যদি এইসব মেঘ টেক নাকার ফলে কারেন্ট চলে যায় না তখন অন্ধকারে পুজো দিতে খুব কষ্ট হবে। আর পুজো দেওয়া শেষ করতে না করতে এই দেখো এরকম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে। আর কারেন্টও ছিল না, ওই অন্ধকারেই খেতে হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।